Hello everyone, welcome to our channel Investigation. ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যারিথমেটিক পার্টের যে ক্লাস আমরা শুরু করেছি তাতে ক্লাস 1 আমরা আগের দিন করেছিলাম। একই রকম ভাবে আজকে আমরা ক্লাস 2 করব। এই ক্লাসগুলোতে মূলত আমরা যে টাইপের অ্যারিথমেটিক দিতে পারে সেগুলো শর্টকাট প্রসেসে করার চেষ্টা করছি। যারা আগের ক্লাস করোনি তাদেরকে বলবো আগের ক্লাস অবশ্যই দেখে নেবে এবং আজকের ক্লাস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আশা করি হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম ক্লাস। প্রথম কোশ্চেন দিয়ে কি বলছে দেখো, পারা যায় কিনা। ফার্স্ট কোশ্চেন, কোন একটি মূলধন 3 বছরে সুদে আসলে 800 টাকা এবং 4 বছরে সুদে আসলে 850 টাকা হয়, তাহলে আসল কত? আচ্ছা, আজকের ক্লাসে আমি দুটো ভার্সনে দিয়েছি, ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে দিয়েছি। কমেন্টে দেখতে পাই কেউ বলো যে ইংলিশে দিলে ভালো হয়, সেজন্য দুটো ল্যাঙ্গুয়েজে আমি দিয়েছি, যার যেটা সুবিধা হবে সেই ভাষাতেই পড়বে। কি বলছে দেখো, কোন একটি মূলধন 3 বছরে সুদে আসলে 800 টাকা এবং 4 বছরে সুদে আসলে 850 টাকা হয়, তাহলে আসল কত? খুব সহজেই করা যায়। কি বলছে দেখো, 4 বছর থেকে 3 বছর, ঠিক আছে, ডিফারেন্স কত? 1 বছর 850 টাকা, 850 থেকে 800 ডিফারেন্স কত? 50। তার মানে সম্পর্কটা একটু লেখার চেষ্টা করি। 4 বছরের সুদ আসল কত? সুদ প্লাস আসল মিলিয়ে হচ্ছে 850 টাকা। 3 বছর সুদ আসল কত? 800 টাকা। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 বছর। 1 বছরের বৃদ্ধি কত? 1 বছরের বৃদ্ধির পরিমাণ বিয়োগ করলে পাওয়া যায় কত? অবশ্যই 50 টাকা। 1 বছরের বৃদ্ধি যদি 50 টাকা হয়, তাহলে এই 3 বছর যে 3 বছরে সুদ আসল মিলিয়ে 800 টাকা বলা হয়েছে, সেই 3 বছরের বৃদ্ধি কত? সেই 3 বছরের বৃদ্ধি পাবো অবশ্যই 50 গুণিত 3, মানে একবারে লিখছি 150 টাকা। এগুলো মুখোমুখি হবে, তাহলে 150 টাকা তোমার সুদ বৃদ্ধি, মানে অবশ্যই সুদ। তাহলে 150 টাকা সুদ, 800 টাকা সুদ আসল। তাহলে 150 টাকা সুদ, 800 টাকা সুদ আসল বিয়োগ করলে কত পাওয়া যায়? আশা করি অ্যান্সারের বন্ধ পাচ্ছ। তাহলে 800 টাকা হচ্ছে তোমার 3 বছরের সুদ আসল, 150 টাকা 3 বছরের সুদ বিয়োগ করলে পাওয়া যাবে অবশ্যই 650 টাকা। 650 টাকা অ্যান্সার হবে অপশন এ, 650 টাকা। পরিষ্কার করতে পারবো আশা করি এই ধরনের অঙ্ক। নেক্সট, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, তাহলে লাভের শতকরা হার কত? বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, তাহলে লাভের শতকরা হার কত? অঙ্কটাকে বোঝানোর জন্য প্রথমে আমি একটু এক্স ওয়াই দিয়ে বলি। মনে করো সিপি, যেটা কস্ট প্রাইস, সেটা মনে করো এক্স, ঠিক আছে। এসপি সেলিং প্রাইস, বিক্রয় মূল্য মনে করো ওয়াই। ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, বিক্রয় মূল্য যদি ওয়াই টাকা হয়, এবং অবশ্যই যদি লাভ হয়, তাহলে লাভের পরিমাণ কত? তাহলে প্রফিট বা লাভ কত? ওয়াই মাইনাস এক্স, এতে কোনো ডাউট নেই। যদি লাভ হয় তাহলে লাভের পরিমাণ হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এবার কি বলছে দেখো, তোমার বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়, তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণ মানে কত? 2y। বিক্রয় মূল্য দ্বিগুণ মানে কত? এটা তোমার দ্বিগুণ হয়েছে,
তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণ মানে 2y, পরিষ্কার। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে প্রফিট বলছে 3 গুণ, তাহলে আগে প্রফিটের পরিমাণ কত ছিল y মাইনাস এক্স, তাহলে সেটা এখন 3 গুণ মানে 3 গুণিত y মাইনাস এক্স লিখতে পারি। তাহলে দ্বিগুণ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 3 গুণ, এটা হয়ে গেছে 3 গুণ। আশা করি এই পর্যন্ত সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো প্রফিট তোমার যদি এটা হয়, প্রফিট যদি তোমার এটা হয়, তাহলে এর রেসপেক্টে প্রফিট কি বলতে পারো বলো? প্রফিট বলতে পারো 2y মাইনাস এক্স। তাহলে সম্পর্ক যদি একটা তৈরি করতে হয়, তাহলে 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স, এটা তোমার প্রফিট দ্বিগুণ করার পরে সমান সমান এই প্রফিটের সঙ্গে তো সমান, তাহলে বলতে পারো 3 গুণিত y মাইনাস এক্স। এটা সম্পর্কটা সমাধান করলে পাওয়া যায়, সম্পর্কটা সমাধান করলে পাওয়া যায় y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x। তাহলে y ইকুয়াল টু 2x মানে বিক্রয় মূল্য কত হয়েছে, বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্য হয়েছে ক্রয় মূল্যের দ্বিগুণ, পরিষ্কার। মানে এই y-টা হচ্ছে 2x। এবার খেয়াল করো, এবার খেয়াল করো যে তোমার আমাকে যদি প্রফিট পার্সেন্টেজ বার করতে হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ বার করার সূত্র কি? বার করার সূত্র হচ্ছে তোমার লাভ, তাহলে এসপি সেলিং প্রাইস, সেলিং প্রাইস মাইনাস হচ্ছে তোমার ক্রয় মূল্য সিপি বাই সিপি ইনটু 100, পরিষ্কার, ইনটু 100, ঠিক আছে। এবার বসাও এসপি তোমার কত হয়েছে, এসপি তোমার y কত, y মানে নিশ্চয়ই 2x, y মানে নিশ্চয়ই 2x, ঠিক আছে। তাহলে সম্পর্কটাকে আমি সমাধান সম্পূর্ণ করলে লিখতে পারতাম y মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100, পরিষ্কার। তাহলে y এর জায়গায় কত লিখলাম 2x, সিপি কত x বাই আবার সিপি কত লিখবো x ইন্টু কত লিখবো 100। সমাধান করলে কত পাওয়া যায় বলো? সমাধান করলে পাওয়া যায় 2x থেকে x বাদ দিলে x হয়, আলটিমেট এটা পুরোটাই কেটে যায়, তাহলে পাবো 100%, 100%। অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, পরিষ্কার, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে আমরা যখন অঙ্ক শর্টকাটে করব, ঠিক আছে, তাহলে খুব সহজেই, খুব সহজেই তোমরা এইভাবে করতে পারো যে অপশন টেস্ট করে মনে করো 100, ঠিক আছে, অপশন টেস্ট করলেই করা যায়। কিভাবে করবে, 100 যদি তোমার বিক্রয় মূল্য হয়, ঠিক আছে, 100 যদি তোমার বিক্রয় মূল্য হয়, সরি, হ্যাঁ 100 যদি তোমার বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হয়, 100 যদি তোমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত 200 ধরতে পারো। এবার এটাকে তুমি যদি ডবল করো, এটাকে যদি ডবল করো তাহলে কত হবে 400, ঠিক আছে। 100 তোমার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তোমার 200, আবার তুমি বিক্রয় মূল্যকে দ্বিগুণ করছো, তার মানে 200 ডবল কত 400। এবার দেখো তো 400 এর সঙ্গে এটার সম্পর্ক দেখো, ঠিক আছে, তাহলে 400 এর সাথে 100 সম্পর্ক কত 300, 400 এর সাথে 100 সম্পর্ক কত 300। এখানে এটা খেয়াল করো কি বলেছে, লাভের পরিমাণ 3 গুণ, লাভের পরিমাণ 3 গুণ, ঠিক আছে। তাহলে খুব সহজেই অপশন টেস্ট করেও করা যায়, অ্যান্সার হবে অপশন সি 100। বোঝা গেছে আশা করি। কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কে বলছে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল আছে, 40% আপেল বিক্রি করার পরেও তার কাছে 300টি আপেল রয়ে যায়। বলছে একজন ফল বিক্রেতার কাছে যা আপেল ছিল তার মধ্যে কত পার্সেন্ট বিক্রি হয়েছে, 40% বিক্রি হয়েছে।
ঠিক আছে, তাহলে বিক্রি হয়নি কত? 300টি আপেল। এবার শতাংশের হিসাব তুমি যদি করো তাহলে অবিকৃত আপেল কটা বলো? অবিকৃত আপেল, অবিকৃত আপেল শতাংশের হিসাবে 100% যদি টোটালটা হয় 40% বিক্রি হয়েছে, সেটা বাদ দিয়ে দাও, তাহলে পাবে কত? 60%। তাহলে 60% আপেল বিক্রি হয়নি। এই 60% আপেলকে আমি 300-র সঙ্গে সমান বলতে পারি তো, কারণ এটাই তো বিক্রি হয়নি, এই 60% আপেলটাই তো বিক্রি হয়নি। পরিষ্কার? তাহলে খুব সহজেই যদি এভাবে চিন্তা করতে পারো, অঙ্ক খুব মুখোমুখি হয়ে যাবে। দেখো, তাহলে 60 মানে যদি 300 হয়, তুমি যদি বলতে পারো 60% মানে 300, তাহলে অবশ্যই তুমি লিখতেও পারো। তাহলে 60 মানে যদি 300 হয়, তাহলে বলো 100 মানে কত? 100 মানে অবশ্যই 300 গুণিত 100/60। খুব সহজেই পাবে কত? 5 দিয়ে করলে, ঠিক আছে, কতটি? 500টি আপেল, 500টি আপেল। তাহলে 40% বিক্রি হয়েছে, বিক্রি হয়নি কত? 60%। তাহলে 60% ইকুয়াল টু 300 যদি বলতে পারো, তাহলে 60 মানে 300, তাহলে মোট কতটি আপেল ছিল? তাহলে অবশ্যই 100% আপেল ছিল। তো 60 মানে 300 হলে 100% মানে কত? 500। তাহলে খুব সহজে আমরা অ্যান্সার চুজ করতে পারবো কত? অপশন এ, অপশন এ 500টি আপেল। পরিষ্কার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলছে বলো তো? ভুলবশত একজন ছাত্রের নাম্বার 49 এর পরিবর্তে 69 হয়ে যায়। এর জন্য ক্লাসের ছাত্রদের গড় নাম্বার হাফ করে বেড়ে যায়। খুব ভালো একটা অঙ্ক। তাহলে ক্লাসের ছাত্রের সংখ্যা কত? কোন একটা পরীক্ষায় মনে করো নাম্বার যখন দেওয়া হয়েছে ছাত্রদের, একজন ছাত্রের নাম্বার কত হয়েছে? 49 পাবে সে, কিন্তু ভুলবশত সেখানে 69 হয়ে গেছে, 69 হয়ে গেছে। তার জন্য ক্লাসের যে ছাত্র, সে ছাত্রের যে গড় নাম্বার, এভারেজ নাম্বার, সেটা কত করে বেড়ে গেছে? হাফ করে, মানে 0.5 করে বেড়ে গেছে। এর রেসপেক্টে জানতে চেয়েছে ক্লাসের ছাত্র সংখ্যা কত। খুব ভালো একটা অঙ্ক। কি করে করবে দেখো, খুব সহজেই। 49 পেয়েছিল, নাম্বার দেওয়া হয়েছে কত? 69, ঠিক আছে। তাহলে কত নম্বর বেশি দেওয়া হয়েছে বলো? এখান থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করে কত নম্বর বেশি দেওয়া হয়েছে? 20 নম্বর। তাহলে 20 নম্বর যদি বেশি দেওয়া হয়ে থাকে, এই 20 নম্বরটাই প্রত্যেকটা স্টুডেন্টের ঘাড়ে হাফ করে গেছে। তাহলে 20 নম্বর হাফ করে কতটা স্টুডেন্টের কাছে যেতে পারে, সেটা বার করলে ক্লাসে ছাত্র সংখ্যা বার করব, মানে বার করতে পারবো। তাহলে ছাত্র সংখ্যা অবশ্যই এইভাবে বার করা যায় যে 20 নম্বর কত করে ভাগ হয়েছে? হাফ করে ভাগ হয়েছে। তাহলে 20 কে আমি হাফ দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবার করো, 20 কে হাফ দিয়ে ভাগ করলে কত হয়? 40। আমি লিখে করলাম, কিন্তু অঙ্কটা লিখে করার মতো নয়, খুব সহজে মুখোমুখি করা যাবে। বোঝানোর জন্য অবশ্যই লিখতে হয়, সেই জন্য লিখলাম। তাহলে নিয়ম দেখো, 49 থেকে 69, 49 থেকে 69 বিয়োগ করে কত পাওয়া যায়? 20 নম্বর। এই 20 নম্বর ছাত্রদের ঘাড়ে হাফ করে গেছে। তাহলে সেই হাফকে দিয়ে ভাগ করলাম কাকে? টোটাল যত নম্বর ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে 20 নম্বর যে বাড়তি দেওয়া হয়েছে, এই বাড়তি নম্বরটা হাফ করে প্রত্যেকটা ছাত্রের কাছে এভারেজ হিসাবে বেশি করে গেছে। তাহলে হাফ দিয়ে ভাগ করলাম, তাহলে পাবো কত? অবশ্যই 40।
অ্যান্সার হবে অপশন সি, 40 জন ছাত্র ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নাম্বার 5। 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কোনটি যেটি 25, 15, 25, 15, 40 এবং 75 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কোনটি যেটি 25, 15, 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য? কি করতে হয়? লসাগু করতে হয়। এই সংখ্যাগুলোর লসাগু করতে হয় 15, 25, 40 এবং 75। ঠিক আছে, লসাগু করতে হবে। তাহলে এলসিএম কত দাঁড়াবে? 15, 25, 40 আর 75, এর লসাগু দাঁড়াবে অবশ্যই 600। ঠিক আছে, এবার দেখো 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা। তাহলে 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কত? 9999। একে যদি এলসিএম দিয়ে ভাগ করো, এলসিএম দিয়ে যদি ভাগ করো, সংখ্যাগুলোর এলসিএম কত হয়েছে? 600। 600 দিয়ে যদি ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত থাকে বলো? এই রিমাইন্ডারের রেসপেক্টে অ্যানসারটা বার হয়। রিমাইন্ডার থাকে কত? রিমাইন্ডার থাকে তোমার 399 হবে, 399। ঠিক আছে, তাহলে 600 কে ভাগ করলে অবশ্যই 399 পাওয়া যায়। ঠিক আছে, নিয়মটা অবশ্যই এটা। আচ্ছা, এলসিএম যদি না করতে পারো, ঠিক আছে, বাড়িতে অবশ্যই চেষ্টা করতে হবে। এলসিএমটা পারা খুব আবশ্যক এই অঙ্ক পারার জন্য। ঠিক আছে, এলসিএম পাবে তুমি 600। 600 কে 4 অঙ্কের সর্ববৃহৎ মানে 9999, তাকে ভাগ করলে রিমাইন্ডার পাওয়া যায় কত? 399। তোমার কাজ হচ্ছে এই রিমাইন্ডার পার্টটাকে যদি বাদ দিয়ে দাও তবেই তো সেটা বিভাজ্য হবে, তাই না? তাহলে 9999, তার থেকে 399 বাদ দিলে তবে সেটা পূর্ণ বিভাজ্য হতো। এটা না থাকলে পূর্ণ বিভাজ্য হতো। এটা যদি না থাকতো তাহলে পূর্ণ বিভাজ্য কখন হবে? পূর্ণ বিভাজ্য তখনই হবে যখন তুমি এই 399 বারটা বাদ দেবে। তাহলে বাদ দিলে পাবে কত? 9600। 9600। দেখো অপশন কোন অপশনটা হচ্ছে? অ্যানসার হচ্ছে অপশন এ, 9600। পরিষ্কার? তাহলে এই অঙ্ক করার জন্য প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের এলসিএম করে নাও। এলসিএম এখানে কত দাঁড়াচ্ছে? 600। তারপরে নিয়ম কি বললাম? যে 600 দিয়ে ভাগ করতে হবে কাকে? 4 অঙ্কের সর্ববৃহৎ বলেছে, 5 অঙ্ক থাকতে পারতো। 4 অঙ্কের সর্ববৃহৎ কত? 9999। তাকে ভাগ করলে কি পাবো? রিমাইন্ডার পাবো, ভাগশেষ পাবো অবশ্যই। সে ভাগশেষ যেটা থাকবে সেটাকে যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। সেটা কি হয়? পূর্ণ বিভাজ্য হয়। ঠিক আছে, সেটাকে বাদ দিলে কত পাওয়া যায়? 9600। 9600। পরিষ্কার? নেক্সট কোশ্চেন। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি এবং সি সেই কাজটি 3 ঘন্টায় করতে পারে। এ এবং সি সেই কাজটি 2 ঘন্টায় করতে পারে। এ কাজটি করছে 4 ঘন্টায়, বি এবং সি সেই কাজটি করছে 3 ঘন্টায়। এ এবং সি সেই কাজটি করছে আবার 2 ঘন্টায়। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে এ একদিনে কত কাজ করবে? এ একদিনে কাজ করবে, সরি একদিনে কেন বলছি, 1 ঘন্টায় কত কাজ করবে? তো ঘন্টা রেসপেক্টে বলেছে। তাহলে এ 1 ঘন্টায় কত কাজ করবে? পুরো কাজ যদি 4 ঘন্টায় করে তাহলে 1 ঘন্টায় কাজ করবে কত? 1/4। 1 ঘন্টায় কাজ করবে 1/4 অংশ। এবার দেখো বি প্লাস সি 1 ঘন্টায় কত করবে?
1/3 অঙ্কটা দুরকম ভাবে করা যায়। আমি যেভাবে করছি দেখো, এ করছে 1 ঘন্টায় 1/4, বি প্লাস সি করছে 1/3, নেক্সট বলছে এ প্লাস সি পুরো কাজটা করছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত করবে? হাফ অংশ। এবার সম্পর্কটা খোঁজার চেষ্টা করো, আমাকে বার করতে হবে বি। বি একা কত দিনে করবে? তাহলে বি কোথায় আছে? বি প্লাস সি এখানে আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এ প্লাস সি থেকে এ বাদ দিয়ে দাও। তাহলে এ প্লাস সি থেকে এ বাদ দিলে কি পাবে? সি পাবে। ঠিক আছে, তাহলে এ প্লাস সি থেকে এ বাদ দাও। তাহলে এ প্লাস সি থেকে এ বাদ দিলে কি পাচ্ছ? একদিনে এ এর কাজ পাবে, একদিনে সি এর কাজ পাবে। তাহলে এ প্লাস সি মানে হাফ, এ মানে কত? 1/4, বিয়োগ করলে পাবে কত? 1/4। এটা কার কাজ হলো? এটা সি এর কাজ। এটা সি এর 1 ঘন্টার কাজ। এটা সি এর 1 ঘন্টার কাজ। পরিষ্কার? সি এর কাজ তুমি পেয়ে গেছো, দরকার তোমার শুধু বি এর। তাহলে বি প্লাস সি থেকে সি বাদ দিয়ে দাও। তাহলে বি 1 ঘন্টায় কত করবে? বি 1 ঘন্টায় কাজ করবে বি প্লাস সি মানে 1/3, শুধু সি মানে 1/4, বিয়োগ করলে কত পাওয়া যায়? বিয়োগ করলে পাওয়া যায় 1/12। তাহলে 1 ঘন্টায় যদি 1/12 অংশ করে, 1 ঘন্টায় যদি 1/12 অংশ করে, ঠিক আছে, তাহলে এখান থেকে সহজেই বি একা কাজটি কত দিনে করবে, কত ঘন্টায় করবে, এখানে লিখে রাখো কত ঘন্টায় করবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই পাওয়া যায়, অবশ্যই 12 ঘন্টায় করবে। কত ঘন্টায় করবে? অপশন ডি 12 ঘন্টায় করবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এ 1 ঘন্টায় কত করছে? 1/4, বি প্লাস সি 1/3, এ প্লাস সি 1/2। সম্পর্ক রেডি। এবার আমাকে বাদ দিতে হবে কত? এ প্লাস সি থেকে এ বাদ দিলে কি পাচ্ছ? সি পাচ্ছ। আবার সি যখন তুমি পেয়ে গেলে, বি প্লাস সি থেকে শুধু সি বাদ দিলে তুমি কি পাচ্ছ? বি পাচ্ছ। পরিষ্কার? সম্পর্কটা তুমি এভাবে করতে পারো, এই দুটোকে যোগ দিতে পারো। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে তোমাকে বি বার করতে বলেছে। এ প্লাস বি প্লাস সি থেকে তুমি যদি এ আর সি বাদ দাও, ঠিক আছে, এ আর সি যদি বাদ দাও, এই পরের পার্টটা, এ প্লাস বি প্লাস সি থেকে তুমি যদি এ প্লাস সি বাদ দাও, তাহলে তুমি কি পাবে? অবশ্যই বি পাবে। পরিষ্কার? নেক্সট, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি 12। কোশ্চেন নাম্বার 7, এ 3500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, তার 5 মাস পরে বি যুক্ত হয়, তাহলে 1 বছরের শেষে তাদের লাভের অনুপাত 2:3 হলে কত টাকা দিয়ে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? খুব ভালো একটা অঙ্ক পার্টনারশিপের। এ 3500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, আগের দিন একটা অঙ্ক হয়েছিল একই রকম। নিয়ম হচ্ছে এ পার্টনার, তার পার্টনারকে বি, প্রত্যেকের টাকা কতদিন খাটছে সেটা টাইম, তাহলে এ ইন্টু বি এর টাইম, এ ইন্টু এ এর টাইম, বি ইন্টু বি এর টাইম সমান সমান এ এর প্রফিট বাই বি এর প্রফিট। যেভাবে টাইমের রেসপেক্টে টাকা ইনভেস্ট করবে, সেইভাবে তারা তাদের প্রফিটটা পাবে। পরিষ্কার? তাহলে এবার দেখো সম্পর্ক রেডি। আমাকে এর জায়গায় কত বসাবো? এ হচ্ছে তোমার কত টাকা দিয়ে? 3500 টাকা দিয়ে। বি এর টাকা বার করতে বলেছে, এর মান্থ কত? এর মান্থ হচ্ছে পুরো 1 বছর মানে 12, কিন্তু বি এরটা খেয়াল করো 5 মাস পরে যুক্ত হয়েছে,
5 মাস পরে যদি যুক্ত হয় তাহলে কত মাস ইনভেস্ট করেছে? অবশ্যই 7 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে 5 মাস পরে যুক্ত হয়েছে, 5 মাস পরে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে ইনভেস্ট করেছে কত? 7 মাস। তাহলে টোটাল কত মাসের জন্য বি এর টাকা ইনভেস্ট হয়েছে? 7 মাসের জন্য। পরিষ্কার? তাহলে এবার অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে 3500 এর টাকা, এ কত মাসের জন্য টাকা ইনভেস্ট করেছে? 12 মাস। বি এর টাকা জানি না, ঠিক আছে। আর বি এর কত মাসের জন্য ইনভেস্ট করেছে? অবশ্যই 7 মাস। সেই অনুযায়ী তারা প্রফিট পাবে। তাহলে এ এর প্রফিট অনুপাত কত? 2। বি এর কত? 3। তাহলে খুব সহজেই বি আমরা বার করতে পারবো। তাহলে বি সমান সমান কত পাবো? 3500 গুণিত 3 গুণিত 12 ডিভাইডেড বাই 7 গুণিত 2। কাটাকাটি করলে খুব সহজেই পেয়ে যাব কত? 9000। সহজে পেয়ে যাব কত? 9000। ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি, 9000 টাকা। তাহলে বি কত টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হয়েছিল? অবশ্যই 9000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন, অরুণ এবং দীপকের বর্তমান বয়সের অনুপাত 4:3। অরুণের বয়স 6 বছর পরে 26 বছর হলে দীপকের বর্তমান বয়স কত? অনুপাত ভিত্তিক একটা অঙ্ক, খুব সহজে করা যাবে। বয়স ভিত্তিক কি বলছে দেখো, অরুণ এবং দীপকের বর্তমান বয়স অনুপাত 4:3। তাহলে অরুণ এবং দীপকের বর্তমান বয়স অনুপাত 4:3। খুব সহজে অঙ্কটা করতে পারবো নাম্বারের অনুপাতের রেসপেক্টে। 6 বছর পরে হয়েছে 26, 6 বছর পরে কত হবে? 26। তাহলে 6 বছর পরে যদি 26 হয় তাহলে 26 থেকে 6 বাদ দিলে কি পাওয়া যায়? 26 থেকে 6 বাদ দাও, বর্তমানে চলে আসো। ঠিক আছে, 26 থেকে 6 বাদ দিলে পাবো 20। এই 20 টাকার অরুণের, এটা হচ্ছে অরুণের বর্তমান বয়স। অরুণের বর্তমান বয়স, তাহলে অরুণের বর্তমান বয়স যদি 20 হয় তাহলে একটা সংখ্যা আমি পেয়ে গেছি 20। ঠিক আছে, এক্স ওয়াই ধরার কোনো ঝামেলাই নাই এখানে। কি বলছে দেখো, এবার অনুপাতটা খেয়াল করো, 4:3। 4 টাকার, 4টা হচ্ছে অরুণের, 3 টাকার, 3টা হচ্ছে দীপকের। পরিষ্কার? তাহলে 4 এর রেসপেক্টে অ্যানসার কত পেয়েছি? 20 পেয়েছি। ঠিক আছে, 3 এর রেসপেক্টে অ্যানসার কত হওয়া উচিত বলো? ম্যাথের পাশাপাশি একটু জিআই করো। 4 এর রেসপেক্টে 20, ঠিক আছে। তাহলে 3 এর রেসপেক্টে কত আসা উচিত? 4 5 কত হয়? 20। তাহলে 3 5 কত হবে? 15। খুব সহজে অ্যানসারটা কত পাবো? 15। তোমরা এক্স ওয়াই দিয়েও চেষ্টা করতে পারো, অ্যানসার কিন্তু 15ই পাবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই অনুপাতের রেসপেক্টে অ্যানসারটা কত পাবো? 15। 4 মানে যদি 20 হয়, 3 মানে দীপক, তাহলে দীপকের বর্তমান বয়স কত? দীপকের বর্তমান বয়স 3 গুণিত 5 সমান সমান অবশ্যই 15। পরিষ্কার? আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাস ভালো লেগেছে। ঠিক আছে, যারা আজকের ক্লাসে নতুন ছিলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাস 3 তে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম।